Hey guys, hope you're doing well. You watching my channel Sunny the Traveler. আমরা আছি এখন কম্বোডিয়াতে। মালয়েশিয়া থেকে কোন এয়ারলাইন্সে আমরা কম্বোডিয়াতে আসলাম, কত টাকা ভাড়া পড়লো, ইমিগ্রেশনে কি কোশ্চেন করলো, এবং কম্বোডিয়াতে এসে আমরা চায়না অ্যাম্বাসিতে গেলাম, কি কোশ্চেন করলো চায়না ভিসার জন্য, এবং আমরা লাওস ভিসা নিলাম, কত টাকা খরচ পড়লো, কি লাগলো। শুধু তাই না, এখানকার নাইট লাইফ, এখানকার ক্যাসিনো থেকে শুরু করে এখানকার লোকাল ট্রান্সপোর্টেশন, খাবার, ফুড, ইচ অ্যান্ড এভরিথিং দেখাবো। শুধু তাই না, কম্বোডিয়া থেকে কি করে বাই রোড থাইল্যান্ড যাবেন, বাসে করে লাক্সারিয়াল বাসে ট্যুর দিবেন, এবং কত টাকা খরচ পড়বে, ইমিগ্রেশনে কি প্রশ্ন জিজ্ঞেস করবে, কি ডকুমেন্ট লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং ডিসকভার করার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন যারা আছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কিভাবে ভিসা করবেন, কিভাবে কম্বোডিয়াতে আসবেন, কত টাকা খরচ পড়লো, সব কিছুই পাবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন বোর্ডিং পাস নেওয়া শেষ, এখন এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি আমাদের এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টটা অনেক বড়, অনেক সুন্দর। আমাদের এখন ইমিগ্রেশনের পালা, আমরা এখন ইমিগ্রেশন করতে যাচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ইমিগ্রেশন শেষ। আমরা এখন কম্বোডিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেছি। আমাদের এখন ইমিগ্রেশন শেষ করা কমপ্লিট, বোর্ডিং পাস কমপ্লিট। এখন আমরা বিমানের জন্য যাচ্ছি। সিট নাম্বার 20A, জানালার সাথে সিটে বসে গেলাম। আমার উইন্ডো সিট, কাঙ্ক্ষিত উইন্ডো সিট তারা দিয়েছে। এখন বসলাম। এখন আমাদের যাত্রা 6টা বাজে। আমরা ঠিক 6টা বাজে আমরা কম্বোডিয়াতে থাকবো। ওয়েলকাম টু কম্বোডিয়া এন্ড মালয়েশিয়া এয়ারলাইন্সে। এটা আমার থার্ড টাইম ট্রাভেল। এদের সার্ভিস মোটামুটি ভালো, আমাদের বিমান বাংলাদেশ থেকে তো অবশ্যই। আর যাই হোক, কম্বোডিয়া ইমিগ্রেশন শেষ করে দেন আপনাদের সাথে কথা বলবো। আমাদের খাবার চলে আসছে। ওকে, আমাদের ইমিগ্রেশন শেষ হলো, একদম স্মুথ ছিল। কল্পনা করতে পারি নাই গতবার যেই রকমের হ্যাসেল হয়েছে, এর এক কোনাও কিছু হয় নাই। তিনজনকে কিচ্ছু জিজ্ঞেস করেন, ডলার কথা না, কিচ্ছু না, একদম সুন্দর হবে। আর এত সুন্দর একটা স্টিকার দিছে, মানে ওদের যে আগে স্ট্যাম্পটা ছিল সিল, এখন স্টিকার। মানে খুব ভালো লাগলো আইসা। আর কোনো হ্যাসেল করে নাই আসলে। চায়না এটারে পুরোপুরি কন্ট্রোল নিছে, তো যার কারণে অন্যরকম একটা ব্যবস্থা হয়ে গেছে। এখন আমরা কম্বোডিয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা একটা কাজ করবেন। প্রথমেই আপনাদের মোবাইলে পাসে অ্যাপটা এই জায়গার নাম্বার দিয়ে ডাউনলোড করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। গ্র্যাব আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়া রয়েছি, কেউ পিক আপ করে না গ্র্যাব অ্যাপ। এর মধ্যে শুধু পাসেটা এই জায়গার ভিতরে পাসে অ্যাপ, PASS অ্যাপ, এইটা আপনারা ডাউনলোড করে নেবেন অরেঞ্জ কালারের। এই অ্যাপটা দিয়ে আপনারা সাথে সাথেই আপনাকে পিক আপ করবে। আর সার্ভিসটা মোটামুটি ভালোই লাগতেছে, দেখি ওভারঅল কিরকম হয়। আমার ছোট ভাই আগে থাকতেই আমাদের জন্য হোটেলের রুম ম্যানেজ করে রাখে, তো আমরা এসে হোটেলের রুমে জামা কাপড় রেখে ফ্রেশ হয়ে তারপর আমরা বের হয়ে যাই এখানকার নাইট লাইফ দেখার জন্য। আমাদের একদম হোটেলের সাথেই নাইট লাইফ এরিয়া, দেখার জন্য বের হয়ে যাই। এখানে এত তাদের আপনার কি বলবো, তারা অনেক অর্থনৈতিক দিক দিয়ে আগানো, তাদের কাছে লোকাল বাজারে ডলার, কিন্তু তারা নিজেকে দেখাতে চাচ্ছে না। আর এত বড় বড় বিল্ডিং হচ্ছে, এরকম ভাবে ডেভেলপ হচ্ছে, মানে যা চোখের পড়ার মতন, কিন্তু তারা দেখাতে যাচ্ছে না তারা যে এত উন্নতিশীল হয়ে গেছে তারা অর্থের দিক দিয়ে, কিন্তু তারা দেখাতে যাচ্ছে না। আর ওয়ান কাইন্ড অফ থাইল্যান্ডের থেকে মানে অনেক করে ফেলছে নাইট লাইফ গুলো, একদম পাতায়া টাতায়াতে যেরকম হয় এই জায়গায় আরো সস্তা। বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাইতেছি। তো এখানে মানে অন্যরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, আগের মতো নাই। অনেক বলতে পারেন পুরা আগামী 1 বছর 2 বছরের ভিতর দেখবেন ওরা পুরো পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিছে। চায়নাকে বলছে, চায়না পরবর্তীতে ভাবছে যে ওদের থেকে বড় হয়ে যাবে। এখন ওয়ার্ল্ডের 4র্থতম এয়ারপোর্ট হতে যাচ্ছে ওদের এই জায়গার ভিতরে। আগামী 1 বছরের ভিতরে এটা ওপেন হয়ে যাবে। তো ওরা টুরিস্টদের জন্য অনেক ওয়েলকামিং হচ্ছে, তারা অনেক ব্যবস্থা নিতেছে। আর এখানে বুঝতে পারেন সবকিছু একদম এক কথায় নামমাত্র দামে আপনারা পাবেন।
কিন্তু ডলারে তো তাদের জন্য আর কি নামমাত্র দামে, কিন্তু ডলারে তো আমাদের মতন দেশের মানুষের জন্য অনেক মানে অনেক ব্যয়বহুলই মোটামুটি ধরা যায়। এখানে কোনো কিছু ডলারের নিচে না। আপনি একটা পানির বোতল নিতে যাবেন $2, কোথাও গাড়িতে উঠবেন $2, $3, মানে একটু এই জায়গা থেকে এই জায়গায় যাবেন তাও $2, $3, মানে কম নাই। সবকিছু ডলারের উপর নির্ভরশীল এখানে। আর সবকিছুই আপনার এখানে, আপনার কাছে অর্থ আছে আপনি সবকিছুই পাবেন। আর সব ওপেন আপনার জন্য, এক হিসাবে ওপেন কান্ট্রি। এখানে আপনার কোনো কিছুর বাধ্যবাধকতা নাই, আপনি কি করলেন বা কি করতেছেন কেউ আপনাকে জিজ্ঞেস করার নাই। ওয়ান কাইন্ড অফ থাইল্যান্ড, এক কথা শেষ। আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা যারা আসবেন এই জায়গায় অন্তত মাস্তি করার জন্য, তাদের জন্য একদম ওয়েলকামিং বলা যায়। যাই হোক, আমি যেহেতু ড্রিঙ্কস করি না, কোনো বাজে কোনো নেশা আমার নাই, আমি জাস্ট ভ্রমণ পিয়াসী, আমি ঘুরি, আমার ঘুরতে ভালো লাগে ভাই। আমাকে নিয়ে কেউ নেগেটিভ ধারণা করবেন না। গত বছর যখন আসছিলাম তখন রিভার সাইডটা এতটা জমজমাট বা এতটা আলোকসজ্জা ছিল না। এবারে আসার পর আমার মাথা পুরো ঘুরে গেছে, একদম পুরা চেঞ্জ। পুরাটা রিভার এরিয়া আলো দিয়া ভরে ফেলছে, যেমন নাইট লাইফ এরিয়া তেমন সবকিছুই। কম্বোডিয়াতে এটা হচ্ছে আধা হোটেল। আপনারা যারা আসবেন, আমি লোকেশন গুগল আমাদের হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, এখানে এসে খাবেন। আমরা গতবার এসে এখানে খেয়েছি, খাবারের মান খুব ভালো। প্রাইসটা একটু বেশি, কারণ এই জায়গার ভিতর প্রাইস একটু বেশি হয়, কারণ যেহেতু ডলারে সবকিছু, কিন্তু খাবারের মান অনেক ভালো। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে এসে খাওয়া দাওয়া করবেন, আপনাদের জন্য ভালো হবে। আমরা নিয়েছি হচ্ছে মুরগি নিয়েছি, এটা হচ্ছে $4, আলুর ভর্তা, সবজি, ডাল, ভাত, বাঙালি হোটেলে। জাম মানে কম্বোডিয়ান টাকায় মানে $2 হাফ কিলো জাম, $2। বৃষ্টির ভিতরে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদারের ভিতরে জাম খাওয়া স্বাদই অন্যরকম। কম্বোডিয়াতে আপনি কিছু দেখে আশ্চর্য হবেন না, কারণ তারা সবকিছুই খায়। এই জায়গায় আশ্চর্য হওয়ার মতন কিছু নাই, আপনি অবাক হওয়ার মতো কিছু নাই। এখানে মাটির নিচে কিছু পোকা আছে যেগুলো আমরা দেখি কালো কালো অন্যরকম টাইপের, সব ধরনের পোকা তারা খায়। এখানে হচ্ছে তালা পোকা থেকে শুরু করে ঘোড়া, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস পোকা আছে, এগুলি ওনারা খায়, যা আমরা নামও জানি না। এবং বল্লার ডিম আছে, তারপর হচ্ছে ছোট ছোট বাদুর আছে, এরপর হচ্ছে এখানে কিছু পাখি আছে বগের মতন, আর এগুলি হচ্ছে কোয়েল পাখি আছে না, সরি, ওগুলি হচ্ছে বড়গুলি কোয়েল পাখি, আর এগুলি হচ্ছে আপনার এই ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট, মেবি বাবুই পাখির মতন। আমি একটা খাঁচার ভিতরে দেখছিলাম, মানে ওরা প্রায় শয়ে শয়ে বাবুই পাখি আটকায় রাখছে। তো এইগুলি ওরা খেতে অনেক পছন্দ করে, একদম কাঁচা কাঁচা থাকে, এবং শামুক থেকে নিয়ে কি নেই তারা খায় না। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, রাতের নাইট লাইফটা দেখতে অনেক ভালো লাগতেছিল। এখানে রবিবার দিন ওদের ছুটির দিন ছিল, মানে প্রচুর পরিমাণ রিভার সাইডে মানুষ ছিল নাইট লাইফে দেখার জন্য, বিভিন্ন টাইপের মানুষ ছিল। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, খুব ভালোই লাগতেছিল। আমরা হাঁটছিলাম ওয়াকিং স্ট্রিট হয়ে, নদীর পার হয়ে রাজার বাড়ি, এটা হচ্ছে রাজার বাড়ি। তো রাজার বাড়িটাও দেখলাম, খুব মানে বৃষ্টিতে খুব অন্যরকম একটা ভিউ ছিল। তো আমরা দেখতে দেখতে আমাদের আজকের গন্তব্য হচ্ছে আমরা এখানকার যে ক্যাসিনো আছে সেটা ভিজিট করব, এবং কিরকম হয় ক্যাসিনো, কি হয় না হয় এগুলি সব আপনাদেরকে ডিটেলসে জানাবো। তাই আমরা গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু গাড়ি এখানে ব্লক করে দিছে, পুলিশ যেতে দেয় নাই ভিতরে। তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, আজকে বন্ধর দিন, তাই গাড়ি ঢুকতে দেয় নাই। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এবং দেখছি, এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটা হচ্ছে মূলত হচ্ছে কম্বোডিয়ার যে রাজার বাড়িটা, এটা হচ্ছে বিশাল এরিয়া নিয়ে বাড়ি। আর এখানে এই যে মাঠের মতন দেখতেছেন, এখানে প্রচুর মানুষ, এখানে দেখা যাচ্ছে বৃষ্টির জন্য এখানে মানুষ দেখা যাচ্ছে না। বৃষ্টি না হলে এখানে মাঠের ভিতর প্রচুর মানুষ বসে থাকে রাজার বাড়ির সামনে। এখানে বাইরে থেকে খাবার নিয়ে এসে ওরা খাবার খায়, আড্ডা মারে, খাওয়া দাওয়া করে, যে যার মতন কথাবার্তা বলে, সময় কাটায় আর কি। অন্যরকম একটা পরিবেশ, তাদের ভালো লাগে এই জিনিসগুলি করতে তাদের।
আর তারা বেশিরভাগই বাইরের খাবার খায়। আমরা হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে চলে আসছি। এই যে আমরা এই সামনে যাব, সামনে গেলে হচ্ছে ক্যাসিনো। আমরা ক্যাসিনোতে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো কম্বোডিয়ার ক্যাসিনোটা কেমন হয়। আর এই দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিং, শততলা বিল্ডিং, এগুলি সবই চায়না করে দিছে। এই যে হচ্ছে নাগা ওয়ার্ল্ড, ক্যাসিনোর নামটা হচ্ছে নাগা ওয়ার্ল্ড। এটার ভিতরে আমরা এখন যাব, আপনাদেরকে নিয়ে যাবো, চলুন যাই। নাগা ওয়ার্ল্ড ঢোকার পর হচ্ছে মানে অবাক হয়ে যাবেন যে এটা কি আসলেই মানে কম্বোডিয়া কিনে। এত বিশাল ছিল, এত বিশাল ছিল ক্যাসিনো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত বড় ক্যাসিনো, মানে বলার বাইরে। এই যে হচ্ছে টাকার গাছ, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে টাকার গাছ, টাকা দিয়ে ভরপুর। ডলার, আমি লিটারলি অবাক হয়ে গেছি, ডলারকে তারা এভাবে রাখছে, কিন্তু আপনি লাগুর পাবেন না, হাত দিয়ে ধরতে পারবেন না। হাত দিয়ে ধরার মতন দূরত্ব নাই, এটা অনেক উপরে। সুন্দর করে টাকা টাকা দিয়ে তারা গাছটাকে গোল্ডেন আকৃতি দিয়ে মানে বানিয়েছে, যে মানুষ তো কল্পনা করতো টাকার গাছ, টাকার গাছ বাস্তবে তারা দেখানোর জন্য এটা করে দিয়েছে। আর কেসিতে একটা জিনিস দেখলাম, যত মানুষ দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে বয়স্ক মানুষ। তাদের আসলে কিছু করার নাই, হচ্ছে তারা ফ্যামিলি, দেখা গেছে তারা তো সন্তানাদির প্রতি তাদের মায়া কম থাকে, একটা বয়সে তাদের পাশে কেউই থাকে না। তারা এই টাকা, তাদের এই সময় কি করবে, তারা এসে আমার কাছে যতটুকু মনে হলো তারা এই কেসিনিতে সময় কাটায়। কারণ প্রচুর পরিমাণ লোক দেখলাম আমি কেসিনিতে। আর প্রতিটা একটা এইজের, মানে মধ্যবিত্ত এইজের ভিতরে দেখলাম, মানে কম এইজের কাউকে দেখলাম না। আর এটা অনেক বড় ছিল, অনেক বড়, অনেক বড় ভাই, বলে বুঝাতে পারবো না কত বড়। গ্যাংটিং, হাই হিল, মালয়েশিয়া, মারিনা বে, এগুলির থেকে বড়, এগুলির থেকে অনেক বড়। আমি এগুলিতে গিয়ে আমরা আছি পাকিস্তান রোডে। আজকে আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি পাকিস্তানি, পড়েছে আমাদের $7.5 করে এক একটা। এটাতে মুড়ি নিলাম, আমাদের এক বাঙালি ভাই বিক্রি করে, এখান থেকে নিলাম, খাচ্ছি, ভালোই লাগতেছে আর কি। মুড়িটা $1 নিল, এটা বাংলাদেশের 128 টাকার মুড়ি। ওকে ফাইন, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি লাউস এম্বাসিতে। সেখান থেকে আমাদের ভিসা করব, কি কি ডকুমেন্ট লাগে, কি লাগে এটা আপনাদের জানাবো। তারপর যাব চায়না এম্বাসিতে, সেখানে আমরা ভিসা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না সবকিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমাদের এই লাউস এম্বাসি যাওয়ার জন্য এই অটোটি ভাড়া পড়েছে $2। লাওস এম্বাসিতে আমরা যাওয়ার পর দেখলাম যে টাইম শেষ, মানে আবার কার্যক্রম শুরু হবে। তাদের সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাজ শেষ হয়ে যায়। তারপরে আবার হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত হয়। তো আমরা এখন চলে যাচ্ছি চায়না এম্বাসির জন্য। চায়না এম্বাসিতে গিয়ে আলাপ করে দেখব কি কি ডকুমেন্ট লাগে এবং তারা আদৌ বাঙালিদেরকে এখান থেকে ভিসা দিচ্ছে কিনা, ট্যুরিস্ট ভিসাতে। এটা হচ্ছে চায়না এম্বাসি, চায়না এম্বাসির ভিতরের দিকটা। ফাইন, চায়না এম্বাসিতে আসছিলাম ডকুমেন্ট নিয়ে, সবকিছু নিয়ে। তারা মেল করছিলাম, বলছিল অ্যাপ্লাই করতে পারবো। তো আসার পরে এখন কনসুলেট বলতেছে তাদের রুলস নাকি চেঞ্জ দিছে, এখন আমাদের চায়না ভিসা নিতে হলে আমাদের নিজস্ব দেশে থেকে অ্যাপ্লাই করতে হবে। তারা নাকি আগে যেমন থার্ড দেশ যেগুলো, যেমন লাওস থেকে, কম্বোডিয়া থেকে ভিসা নিতে দিত, এগুলো তারা এখন বন্ধ করে দিছে। এখন যার যার কান্ট্রি সেই যে জায়গা থেকে করতে হবে। আর যদি অন্য আদার্স কান্ট্রিতে করতে হবে, অবশ্যই সেই জায়গার টেম্পোরারি রেসিডেন্ট বা টেম্পোরারি পারমিট থাকতে হবে, দেন তারা অ্যাপ্লাই করতে হবে। আমরা তো সারাটা দিন যাবত, আজকে 2-3 দিন যাবত কষ্ট করলাম, কষ্টের ফল কিছুই আসলো না, জিরো টাকা নষ্ট হলো। আপনারা যারা লাওস বা চায়না থেকে, কম্বোডিয়া থেকে চায়না ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা ভিসা পাবেন না যদি আপনাদের এই জায়গায় হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট না থাকে। ধন্যবাদ। ফাইন, এটা হচ্ছে লাওস এম্বাসি, এখানে এটা হচ্ছে কম্বোডিয়াতে অবস্থিত। আগে এখানে কিচ্ছু লাগতো না, জাস্ট পাসপোর্ট দিলেই তারা একটা ফর্ম পূরণ করলে ভিসা দিয়ে দেয়। এখন তারা হচ্ছে আপনার কি যে প্রথমত আপনার সেকেন্ড একটা কান্ট্রি ভিসা লাগবে। আপনার লাওসের থেকে বাংলাদেশে ব্যাগ যাবেন, এরকম রিটার্ন টিকিট দেখালেও কোনো লাভ নাই। তারা খুঁজে যে অন্তত কি বলে, আপনি যে যাবেন অন্য কোনো দেশের একটা সেকেন্ড টিকিট, দেশের ভিসা চায়। তো আপনারা চাইলে আপনাদের মালয়েশিয়া যদি মানে মালয়েশিয়া যা এসে থাকেন ভিসা, ওরকম ভিসাও থাকে, বা ই ভিসা থাকে শ্রীলঙ্কার, এরকম ভিসা এক্সপারেন্স ওরা কাছেই করে না, ওরকম ভিসাও চাইলে আপনারা দিতে পারেন, দিয়ে ভিসা দিতে পারেন। আমাদের যেরকম ভিসা ছিল, আমরা আমাদের ছোট ভাই একজনের, ও মালয়েশিয়ার ভিসা গেছে, ওটা সিঙ্গেল এন্ট্রি, তার মানে ওইটার সমস্যা ছিল না, ওইটা দিয়ে ওই ভিসা পাইতো।
ঠিক আছে? তো আমরা ভিসা নিচ্ছি। তো আপনারা একটা আর হচ্ছে হোটেল বুকিং আর হচ্ছে দামি ফ্লাইট টিকিট তারা চায়, এগুলি নিয়ে অবশ্যই আসবেন। এগুলি নিয়ে আসলে পর জাস্ট আজকে জমা দিবেন, কালকে সকালে আপনার 10টার ভিতরে আপনার পাসপোর্ট দিয়ে দেয়। ঠিক আছে? বিরাক বেনতাম টার্মিনাল ব্যাট বলা হয়, এটা হচ্ছে কম্বোডিয়ার সবচেয়ে বড় বাস প্লাস কুরিয়ার সার্ভিসের সবচেয়ে বড় কোম্পানি। এদের সার্ভিস, এদের বাস সবকিছুই অনেক উন্নত মানের, অনেক লাক্সারিয়াল। আপনারা এখান থেকে যারা ভিয়েতনাম বা লাওস বা থাইল্যান্ড যেতে চান বাই রোড, এখান থেকে বাসগুলি ছাড়ে। যে কেউ বললে হবে, ব্যাট বললে হবে, বা টার্মিনাল নাম বললেই দেখিয়ে দেবে, বা টুকটুক করে চলে আসতে পারবেন। আসলে পরে এখান থেকেই টিকিট কেটে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আসলে টিকিট কাটতে পারবেন। আমরা দুপুরে টিকিট কেটে গেছি রাত্রের জন্য। 7 দিন 7 রাত পর আমাদের কম্বোডিয়া থেকে বিদায় নেওয়ার পালা। আমরা আজকে কম্বোডিয়া থেকে বিদায় নিব। এটা হচ্ছে এই জায়গার বাস টার্মিনাল। টার্মিনালটা অনেক সুন্দর, তাদের সার্ভিসও অনেক ভালো। আপনারা অবশ্যই এখান থেকে টিকিট কাটার চেষ্টা করবেন। এই বাস আমাদেরকে কম্বোডিয়া ইমিগ্রেশন মানে থাইল্যান্ড বর্ডারের কাছে নিয়ে যাবে। তাই আমরা হচ্ছে আগে ট্যাগিং করে নিচ্ছি নির্ধারিত আমাদের ব্যাগেজে, যাতে আমাদের ব্যাগগুলি ঠিক থাকে, এবং সামনে থেকে দেখে নিচ্ছি যাতে এগুলি মানে ভালোভাবে রাখে, কারণ তাদের অনেক মাল সামান যায় বাসে করে। তাই আমরা দেখছিলাম যাতে সুন্দরভাবে আমাদের লাগেজগুলি সুন্দরভাবে রাখা হয়। আর তাদের সার্ভিস তো অনেক ভালো। আপনার ভিতরে জুতা নেওয়া যায় না, তারা বোর্ডিং পাসের মতন দেয়, টিকিট দেখে চেক করে আপনাকে ওয়ান কাইন্ড অফ বিমানের মতন বোর্ডিং পাসও দিবে তারা। এটা হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে আমাদের সিট। বাস অনেক লাক্সারিয়াস। এক্সকিউজ মি, আওয়ার সিট নাম্বার? Yeah, 2B and 1B and 5B. 3 people. 3 people. B. B Yeah, number. B. Okay, okay. ভিতরে যেতে হবে? এই যে B2 বি। ওকে ফাইন, আমরা উঠে গেলাম আমাদের সিটে। সিটগুলি অনেক সুন্দর, আপনার আলাদা করে এক একজনের জন্য লাইট দেওয়া আছে, সবকিছু আছে। হচ্ছে চার্জিং পোর্ট দেওয়া আছে, এই যে চার্জিং পোর্ট দেওয়া আছে আলাদা ভাবে। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের গন্তব্যস্থান। এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে, তারপর হচ্ছে সবকিছু দেওয়া আছে, দেখতেই পারতেছেন। স্পেস অনেক সুন্দর, ঠান্ডার জন্য দিয়েছে। এত লাক্সারিয়াল বাস না, বলার মতো না। আশা করি জার্নিটা অনেক সুন্দর হবে। আমরা এই বাসে করে যাচ্ছি থাইল্যান্ড। ওকে, এটা হচ্ছে বাসের ভিতরেই ওয়াশরুম। ওয়াশরুমের ফ্ল্যাশ ছিল পুরা বিমানের ফ্ল্যাশের মতো, হাওয়া দিয়ে টেনে নিয়ে যায়। আর হচ্ছে এটা হচ্ছে বেসিন, আপনি চাইলে এখানে হাত ধুতে পারেন সবকিছুই, মানে মুখ টুক ফ্রেশ হওয়ার জন্য। মানে অন্যরকম একটা মানে ট্যুর ছিল। মানে বাসের ভিতরে এত কিছু ভাবাই যায় না। যাত্রা বিরতির জন্য আমাদের থামাইছে এখানে। কি নাই এই বাসে, মানে লাইক এয়ারপ্লেনের মতন, এটার ভিতরে বিমানের মতন ওয়াশরুম আছে, সবকিছু আছে। আমাদের মধ্যবিরতির জন্য এখানে থামানো হয়েছে। এটা হচ্ছে কলা আছে না, কলার চিপস। রয়েছে রাইস চিপস।
এটা হচ্ছে কাঁঠালের চিপস, এটা হচ্ছে মিক্স সবজির। এখানে ঢেঁড়স আছে, মানে ভেন্ডি আছে, কাঁঠাল আছে, কলা আছে, আহ গাজর আছে, ভুট্টা আছে, অনেক কিছু ড্রাই করে এগুলি বিক্রি করতেছে। সিট গুলি বানাইছে মারাত্মক সুন্দর করে, গাছ কেটে কেটে সিট গুলি বানাইছে, অসম্ভব সুন্দর। এগুলো হচ্ছে পপকর্ন, এগুলো কত সফট। ভোরে ভোরে আমাদের নামিয়ে দিল থাইল্যান্ড বর্ডারে। আমরা চলে আসলাম থাইল্যান্ড বর্ডার। এখান থেকে এখন বাজে এই জায়গার টাইমে 4:50। আমরা চলে আসছি থাইল্যান্ড বর্ডারে। ইমিগ্রেশন ওপেন হবে কিছুক্ষণ পরেই। আমরা এখন চলে আসছি হচ্ছে ঠিক সকাল ভোর 4:45 আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে কম্বোডিয়া, যে আমরা বাসে এসেছি বাসের কাউন্টার। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া ইমিগ্রেশন। এই কম্বোডিয়া ইমিগ্রেশন থেকে আমরা হচ্ছে ইমিগ্রেশন শেষ করে তারপর হচ্ছে আমরা থাইল্যান্ড যাব। এই যে কম্বোডিয়া ইমিগ্রেশন, ইমিগ্রেশন শেষ করে আমরা থাইল্যান্ডের দিকে ঢুকবো। ওকে, আমরা যাচ্ছি হচ্ছে বর্ডারের দিকে। আমরা সবাই মিলে এখন বর্ডারের দিকে হাঁটছি।